ইংলিশ পাস পেপারের প্যাসেজ থেকে আমাদের প্রশ্নের উত্তর করতে হয় এবং এখানে আমরা 10টি নাম্বার পাই। এইচএসসি তো আমাদের এখানে 10 নাম্বার, কিন্তু যারা এসএসসিতে আছো তোমাদের এখানে 30 নাম্বার। কেন? তোমাদের প্যাসেজ থেকে, পয়েম থেকে, স্টোরি থেকে টোটাল 30টা নাম্বার আসে শুধুমাত্র প্রশ্নের উত্তর লিখতে জানলেই। আমাদের প্রত্যেকটা প্যাসেজের, পয়েম, স্টোরির প্রশ্নের উত্তরগুলো তো প্যাসেজে দেয়া থাকে। আমি তোমাদেরকে আজকে দেখাবো তোমাদের কিভাবে এসএসসি এইচএসসি পরীক্ষায় যখন একটা প্যাসেজ পাবা কীভাবে সেই প্রশ্নগুলো উত্তর করবা। আজকের এই ক্লাসে তোমরা 10-এ 10 পেয়ে যাচ্ছ। ঠিক আছে, একই সাথে আজকে আমরা যারা এইচএসসিতে আছো তোমাদের জন্য সামারি কীভাবে লিখবা, ফ্লো চার্ট কীভাবে লিখবা সেটাও দেখে যাবা। যারা এসএসসিতে আছো তোমরা প্রশ্ন লেখার নিয়ম এবং সামারি লেখার নিয়ম এক ক্লাসে সব পেয়ে যাচ্ছ। তাহলে দেখো আমি কি লিখেছি, যেভাবে প্যাসেজ থেকে আমাদের উত্তর করতে হয়, যেভাবে আমাদের পাস পেপার প্যাসেজ থেকে উত্তর করতে হয় সেটা কি, প্রথমে দেখবা যে সেই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। আমি তোমাদের দেখিয়েছিলাম অক্সিলারি ভার্ব কি কি, বি, ডু, হ্যাভ, মোডাল। বি ভার্ব এমিসার, ওয়াজ, ওয়্যার। ডু ভার্ব ডু, ডিড, ডাজ। হ্যাভ ভার্ব হ্যাভ, পেস, হ্যাড। মোডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। তবে পরীক্ষার এসএসসি এইচএসসির বোর্ড পরীক্ষার প্রশ্নে আসে যে ইস, ওয়াজ, আর, ওয়ার, ক্যান, শুড, হ্যাভ, এদের পরেরটাই হলো সাবজেক্ট। অক্সিলারি ভার্বের পরেরটাই হলো সাবজেক্ট। অথবা আরেকটা ট্রিক্স মনে রাখতে পারবা, অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে যত কথা থাকবে সেটাই হলো সাবজেক্ট। তাহলে এখানে অক্সিলারি ভার্বকে আর, এখানে মেন ভার্বকে থ্রিতেন, তাহলে আমার সাবজেক্টকে মেনি মোর ভিলেজেস। অর্থাৎ প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্বটা শুরুতে থাকে, প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্বটা কোথায় থাকে? শুরুতে থাকে। উত্তর দেওয়ার সময় সাবজেক্টটা শুরুতে নিয়ে আসবো, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে নিয়ে আসবো, এরপর যা আছে প্রশ্ন তা দেখে দেখে লিখে দিব। কি প্রশ্ন করেছে সেটার উত্তর তো প্যাসেজে দেওয়া থাকবে, আমরা শুধু ট্রিক্স জানলেই হলো। তাহলে কি বলছে বলো, কোনো প্রশ্ন যদি অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্বের পরেরটাই সাবজেক্ট। কোন কোন অক্সিলারি ভার্বগুলো? ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, শুড, হ্যাভ, এদের পরেরটাই সাবজেক্ট। অথবা যদি দেখো যে প্রশ্নে একই সাথে অক্সিলারি ভার্ব আছে, একই সাথে মেন ভার্ব আছে, তাহলে অক্সিলারি ভার্ব মেন ভার্বের মাঝখানেরটাই হলো আমার সাবজেক্ট। অর্থাৎ প্রশ্ন করার সময় অক্সিলারি ভার্বটা শুরুতে নিয়ে আসে, আমরা সাবজেক্টটা শুরুতে নিয়ে আসবো, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে দিব। জাস্ট এই সিম্পল কথাটা মনে রাখো। এরপর এখানে কি লিখেছে দেখো, অক্সিলারি ভার্ব আছে ইস, মেন ভার্ব আছে কল্ড। তাহলে সাবজেক্ট হলো এডুকেশন, ইসটা পরে দিয়েছি, এরপর কল দেখে দেখে বসাই দিলাম। এখানে অক্সিলারি ভার্ব হলো ক্যান, মেন ভার্ব হলো বিকাম, তাহলে সাবজেক্ট হলো আমার উই ক্যান বিকাম প্রোডাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি। ওকে, ঠিক আছে, বুঝছো কিনা বলো। ওয়াই উড পিপল প্রে, এখানে অক্সিলারি ভার্ব হলো উড, মেন ভার্ব হলো প্রে। ঠিক আছে, তাহলে পিপল থেকে পিপলটা আমরা শুরুতে নিয়ে আসছি। কথা বুঝছো কিনা বলো। তাহলে অক্সিলারি ভার্ব শুরুতে থাকলে অক্সিলারি ভার্বটা শেষে নিয়ে গিয়ে সাবজেক্টটা শুরুতে নিয়ে আসবো। 2 নম্বর রুলস, আমরা এসএসসি এইচএসসির পেসেজে সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে ডু, ডিড, ডাজ দিয়ে। এসএসসি পরীক্ষাতে অনেক সময় 5টা প্রশ্ন ওরা ডু, ডিড, ডাজ দিয়ে দেয়। ডু, ডিড, ডাজ নিয়ে ট্রিক্স শোনো। প্রথম কাজটা হলো ডু, ডিড, ডাজের পরে থেকে উত্তর লেখা শুরু করে দিবা। কিসের পর থেকে বলো? ডু, ডিড, ডাজের পরে থেকে উত্তর লেখা শুরু করে দিবা। কিসের পর বলো? ডু, ডিড, ডাজের পরে থেকে উত্তর লেখা শুরু করে দিবা। কোনো প্রশ্নে ডু, ডিড, ডাজ থাকলে ডু, ডিড, ডাজের পরে থেকে উত্তর লেখা শুরু করে দিবা। ডু, ডিড, ডাজ অনুসারে মেন ভার্বের পরিবর্তন করবা। ডো থাকলে ভার্ব 1 করবা, ডিড থাকলে ভার্ব 2 করবা, ডাজ থাকলে ভার্বের সাথে এসবিএস করে দিবা। তাহলে এই প্রশ্নে ডু, ডিড, ডাজ আছে মানে আমার উত্তর শুরু হবে এখান থেকে, মেহেরজান থেকে। কোনো প্রশ্ন যদি ডু, ডিড, ডাজ থাকে, ডু, ডিড, ডাজের পর থেকে আমার উত্তর লেখা শুরু হবে। তাহলে আমার উত্তর কি? মেহেরজান লস ডিউটি রিভার এডিজান, মেহেরজান লস ডিউটি রিভার এডিজান। কিন্তু ডিড থাকলে তো ভার্ব 2 করে ফেলতে হবে, যেহেতু ডিড আছে, লসের ভার্ব 2 লস্ট করে দিয়েছি। এটা যদি ডাস হইতো, লসের ভার্ব 2 লজেস করে দিতাম। এটা যদি ডো হইতো, কোনো চেঞ্জ করতাম না, লসে রেখে দিতাম। তাহলে যদি ডো থাকে ভার্ব 1 অর্থাৎ যা আছে তা বসাই দিবা, ডিড থাকলে ভার্ব 2 করে দিবা, ডাস থাকলে ভার্বের সাথে এসবিএস বানাই দিবা। তাহলে কি বলছে, কোনো প্রশ্ন যদি ডু, ডিড, ডাজ থাকে, কোনো প্রশ্ন যদি ডু, ডিড, ডাজ থাকে, ডু, ডিড, ডাজের ঠিক পরে থেকে উত্তর লেখা শুরু করবা। তাহলে এখানে ডু, ডিড, ডাজ আছে, বুঝছো?
ডু ডাসের পর থেকে উত্তর লেখা শুরু করবা। তাহলে আমার উত্তর হবে এডুকেশন গিভ আস, এডুকেশন গিভ আস, কিন্তু গিভস হয়ে গেছে কেন? ডাস, ডাস থাকলে ভার্বের সাথে এস দিতে বলেছি। এত মজার ট্রিক্স জানার পরে অবশ্যই তোমরা পরীক্ষা ভালো করবা। ওয়াই দ্বারা প্রশ্ন করলে বিকজ দ্বারা উত্তর দিতে হয়। ওয়াই ডাস মেহেরজান লুক মোর দ্যান হার এজ? মেহেরজান লুকস মোর দ্যান হার এজ বিকজ। ওয়াই দ্বারা প্রশ্ন করলে উত্তরটা বিকজ দ্বারা শুরু করতে হয়। ওয়াই দ্বারা প্রশ্ন করলে উত্তরটা বিকজ দ্বারা শুরু করতে হয়। হাউ দ্বারা প্রশ্ন করলে বাই প্লাস আইএনজি দিতে হয়। হাউ দ্বারা প্রশ্ন করলে বাই প্লাস আইএনজি দিতে হয়। তাহলে এখানে প্রশ্ন করছে হাউ ক্যান ইউ রিডিউস দ্য ইনক্রিজিং দ্য নাম্বার অফ শেল্টারলেস পিপল? উই ক্যান রিডিউস দ্য ইনক্রিজিং নাম্বার অফ শেল্টারলেস পিপল বাই। তাহলে বাই থাকলে হাউ থাকলে বাই দ্বারা উত্তর করবা। আর যেহেতু বাইটা প্রেপোজিশন, তাহলে অবশ্যই তো বাইয়ের পরে আইএনজি দিবা, বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি দিবা। ইউ দ্বারা প্রশ্ন করলে আই দ্বারা উত্তর করতে হবে। ইউ দ্বারা প্রশ্ন করলে আই দ্বারা উত্তর করতে হবে। ইউ দ্বারা প্রশ্ন করলে আই দ্বারা উত্তর করতে হবে। তোমাকে স্যার প্রশ্ন করছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? তুমি যদি বলো ইয়েস ইউ থিঙ্ক, স্যার আপনি কি মনে করেন এটা বলেন আগে। তাহলে তুমি যদি স্যারের প্রশ্ন করে দাও, আমরা যখন অনেক সময় পরীক্ষার খাতা খাটি, স্টুডেন্টসরা এটা এরকম করে, ইউ দ্বারা প্রশ্ন করছে, ও বলে দেয় ইউ, মানে স্যার আপনি কি মনে করছেন এটা বলো আগে, আমারটা পরে। তুমি স্যারের উল্টা প্রশ্ন করে ফেলছো, কেমন? তাহলে ডু ইউ থিঙ্ক, তুমি বলবা যে ইয়েস স্যার আই থিঙ্ক। এখানে দেখো ডু ইউ থিঙ্ক দ্যাট নিশাত's mother is an ideal housewife? ইয়েস আই থিঙ্ক নিশাত মাদার ইজ an housewife. ওকে, তাহলে ইউ দ্বারা প্রশ্ন করলে আই দ্বারা উত্তর করতে হবে। ইউ দ্বারা প্রশ্ন করলে আই দ্বারা উত্তর করতে হবে। ইউ দ্বারা প্রশ্ন করলে আই দ্বারা উত্তর করতে হবে। ওয়াইএন দ্বারা প্রশ্ন করলে সময় কিংবা বছর উল্লেখ করতে হবে। ওয়াইআর দ্বারা প্রশ্ন করলে স্থান উল্লেখ করতে হবে। ওয়াইআর দ্বারা প্রশ্ন করলে স্থান উল্লেখ করতে হবে। 8 নাম্বার ট্রিক্স দেখো। আজকের ট্রিক্সের পর আশা করি তোমাদের জীবনে আর প্রশ্ন লিখতে ঝামেলা হবে না। বলেছি এসএসসি পরীক্ষার্থীদের 30 নাম্বার, পেসেজ থেকে 10 নাম্বার, পয়েম থেকে 10 নাম্বার, স্টোরি থেকে 10 নাম্বার, টোটাল 30 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হয়। আর এইচএসসি পরীক্ষার্থীদের শুধু পেসেজ থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হয় 10 নাম্বার। অনেক সময় ওরা বলে যে একটা সেন্টেন্স দিবে, কোনো প্রশ্ন করবে না, জাস্ট ইনভার্টেড কমা দিয়ে কোটেশন দিয়ে একটা সেন্টেন্স দিয়ে বলবে যে এক্সপ্লেন ইন 2 or 3 সেন্টেন্সেস। এটা থাকলে কি করবা? থাকলে কোনো নিয়ম ফলো করতে হবে না, কোনো নিয়ম ফলো করতে হবে না, উত্তরের সপক্ষে 2-3 লাইন লিখে দিবা। যেমন এইচএসসির একটা প্রশ্ন দেখো, নিশাত's life presents an inspiration story that the youth in Bangladesh needs to know. নিশাতের অনুপ্রেরণার গল্প বাংলাদেশের তরুণ তরুণীদের জানা প্রয়োজন। এক্সপ্লেন ইন ইউর ওন ওয়ার্ডস, নিজের ভাষায় বর্ণনা করো। এটা তুমি নিজের মতো করে লিখতে পারবা। যে যারাই পেসেজটা পড়বা, আমি তোমাদের পেসেজটা এত সেরা করে পড়াবো, এত সেরা করে পড়াবো, ওইটা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলও পাবা, আমাদের পেড ব্যাচের স্টুডেন্টরাও এটা পাবা। এত সেরা করে পেসেজটা পড়াবো যেন তোমরা এই পেসেজগুলো থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারো। আমি তো তোমাদের এটা ট্রিক্স শেখাচ্ছি। আমাদের পেড ব্যাচে প্রত্যেকটা পেসেজ আমরা ভেঙে ভেঙে প্রত্যেকটা প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসার মতো সম্ভাব্য সকল প্রশ্ন উত্তর কীভাবে অ্যান্সার করতে পারবা সেটা তোমাদেরকে আমি দেখাবো। তাহলে নিশাতের জীবনী যে আমাদের তরুণ তরুণীদের, বাংলাদেশের তরুণ তরুণীদের জন্য অনুপ্রেরণার উৎস, সেটা আমি এক্সপ্লেন করব। এই যে এখানে আমরা এক্সপ্লেন করে দিছি। এটা তো এইচএসসির একটা প্রশ্ন দিলাম। এসএসসির একটা প্রশ্ন দেখো, মেহেরজান থেকে দ্য ড্যান্সিং ফ্লেমস অফ রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোল ইন হার লাইফ। আগুনের স্ফুলিঙ্গ মেহেরজানকে তার জীবনের দুঃখ কষ্ট মনে করিয়ে দেয়। এক্সপ্লেন ইন 2 or 3 সেন্টেন্সেস। তাহলে তুমি তোমার নিজের মতো করে বর্ণনা করবে। এখানে তো কোনো প্রশ্ন করো না আমাকে, এটা নিজের মতো করে লিখবে, এখানে কোনো রুলস মেনটেন করতে হয় নাই। আমাদের 9 নাম্বার ট্রিক্স দেখো। ওরা আমাদেরকে অনেক সময় প্রশ্ন করে যে ডু ইউ অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট। মজার বিষয় হলো এগুলো 95% ইয়েস হয়, মনে হয় 99% বললে ভুল হবে না। মাঝে সাজে খালে বদ্রে মাঝে মাঝে এখানে ওরা নো অ্যান্সার হয়, তবে 99% বলা যাবে যে উত্তরগুলো ইয়েস হয়। প্রশ্নগুলো কি? ডু ইউ অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট, তুমি বলবা যে ইয়েস আই অ্যাগ্রি উইথ দিস স্টেটমেন্ট। ডু ইউ অ্যাগ্রি উইথ দিস ভিউ, ইয়েস আই অ্যাগ্রি উইথ দিস ভিউ। ডু ইউ অ্যাগ্রি উইথ দিস অ্যাটিটিউড, ইয়েস আই অ্যাগ্রি উইথ দিস অ্যাটিটিউড। আবার বলতে পারে যে ডু ইউ সাপোর্ট উইথ দিস স্টেটমেন্ট, ইয়েস আই সাপোর্ট উইথ দিস স্টেটমেন্ট, আই সাপোর্ট উইথ দিস ভিউ, আই সাপোর্ট উইথ দিস অ্যাটিটিউড। অথবা ডু ইউ থিঙ্ক উইথ দিস, মানে কোন একটা লাইন দিয়ে বলবে যে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো যে এই কাজটা, এটা তো আমরা আগে বলছি। যেমন এখানে একটা সেন্টেন্স দিয়েছি, কি দেখো, গাজী পীরস হিরোইক অ্যাক্টিভিটিস হ্যাভ মেড হিম এ লিজেন্ড। গাজী পীরের বীরত্বপূর্ণ কাজগুলো তাকে লিজেন্ড, কিংবদন্তি বানিয়েছে। ডু ইউ অ্যাগ্রি, তুমি কি এটার সাথে অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, একমত নয়, উইথ দিস স্টেটমেন্ট গিভ রিজনস,
এই স্টেটমেন্টের সাথে তুমি একমত কিনা, আবার রিজনসও দাও। আমরা এখানে দিয়েছি আই এগ্রি উইথ দিস স্টেটমেন্ট এবং সেটার পক্ষে আমরা যুক্তি দিছি। অনেক সময় ওরা প্রশ্ন করে যে তোমার নিজের মতো করে একটা কথা দাও, গিভ ইউর ওন আইডিয়া অ্যাবাউট মিথ অ্যান্ড লিজেন্ড। মিথ অ্যান্ড লিজেন্ড গাজীপুরের যে কাহিনী এইচএসসির, সেখানে বলছে যে কি তোমার নিজের মতো করে একটা উদাহরণ দাও। তাহলে আমি তোমাদের যে 10টা ট্রিক্স দেখিয়েছি, আজকের এই ট্রিক্সের পরে তোমরা অবশ্যই যারা এসএসসি এইচএসসি আছো এবং 6 থেকে একেবারে এইচএসসি পর্যন্ত আছো, তোমরা কিভাবে পরীক্ষায় আজকে থেকে প্রশ্নের উত্তর করতে পারবা সেটা তোমাদেরকে আমরা দেখিয়েছি। তোমাদের ক্লাসটা ভালো লাগলে শেয়ার করে দিবা। পরের ক্লাসে আমরা দেখব যে কীভাবে তোমরা সামারি লিখতে পারো। এত সুন্দর করে সামারি শিখাবো, স্যারে খুশি হই তোমাকে সামারিতে যেন 10-এ 12 দিয়ে দেয়। কেমন? সামারি মানে হলো অল্প কথায় নিজের ভাষায়। কিন্তু তুমি কি করো, পেসেজের উপর থেকে 2 লাইন, মাঝখান থেকে 2 লাইন, নিচ থেকে 2 লাইন নিয়ে সামারি বানাও, পরীক্ষায় 1 নাম্বার পাও অথবা ডাবল জিরো পাও। আজকের ক্লাসে আমি তোমাদেরকে এত অসাধারণ করে একটা সামারি ট্রিক্স শেখাবো যেন তোমরা পরীক্ষায় 10-এ 10 কারো মিস না হয়। চলো তাহলে আমরা আজকে সামারিটা দেখে ফেলি। প্রথম কাজ কি করবা দেখো, সামারির শুরুতে প্রথম বাক্যটি নিচের যে কোনো একটা লাইন দিয়ে শুরু করবা। আমরা তো সাধারণত জানি যে এসএসসিতে আনসিন পেসেজ আসে, বেশিরভাগ ব্যক্তিকেন্দ্রিক। হুমায়ুন আহমেদ, মুন্সি আব্দুর রফ, তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার তেরেসা, তারপর জসিমউদ্দিন, এই ধরনের বেশি আসে। ব্যক্তি ছাড়া মনে হয় আইফেল টাওয়ারটা একটু বারবার আসে, এই ধরনের কিছু সামারি আসে। তবে এসএসসির সামারিতে বেশিরভাগ আসে যে আমরা ব্যক্তিকেন্দ্রিক। এইচএসসি তো আনসিন কোনো পেসেজ নাই, সামারি ফ্লোচার্ট প্রশ্ন সব জায়গায় সিন পেসেজ আসে। ধরো আমার পেসেজটা আসছে হুমায়ুন আহমেদ নিয়ে, তাহলে আমি তোমাদেরকে লিখতে বলছি দ্য প্যাসেজ নেরেট দ্য স্টোরি অফ হুমায়ুন আহমেদ। আমার পেসেজটা আসছে নেলসন ম্যান্ডেলা নিয়ে, দ্য পেসেজ নেরেট দ্য স্টোরি অফ নেলসন ম্যান্ডেলা। আমার পেসেজটা আসছে নিশাত মজুমদার নিয়ে, দ্য পেসেজ নেরেট দ্য স্টোরি অফ নিশাত মজুমদার। আমার পেসেজটা আসছে কাজী নজরুল ইসলাম নিয়ে, দ্য পেসেজ নেরেট দ্য স্টোরি অফ কাজী নজরুল ইসলাম। তুমি এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাও লিখতে, তোমার যেটা মন চায় সেটা লিখো। আমার কাছে এটা একটু বেশি সুন্দর লাগে বলে এটাকে আমি একটু ভুল করে দিয়েছি। দ্য পেসেজ টক্স অ্যাবাউট কাজী নজরুল ইসলাম, দ্য পেসেজ টক্স অ্যাবাউট নিশাত মজুমদার। তাহলে এটা গেছে প্রথম লাইন। আমি তোমাদের 10টা ট্রিক্স শেখাবো, এই 10টা ট্রিক্সে 10 নাম্বার। এরপর 2 নাম্বার ট্রিক্স হলো রাইট ইউর ওন ওয়ার্ডস অর স্টাইল, নিজের ভাষায় লিখো। সামারির প্রশ্নে একটা কথা লিখে থাকে, রাইট এ সামারি অ্যাবাভ দ্য পেসেজ, উপরের পেসেজ থেকে একটা সামারি লিখো ইন ইউর ওন ওয়ার্ডস। এই কথাটা ভালো করে বুঝো। রাইট এ সামারি অ্যাবাভ দ্য প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস, উপরের পেসেজ থেকে একটা সামারি লিখো তোমার নিজের ভাষায়। কার ভাষায়? নিজের ভাষায় মানে কি সিটেঙ্গে ভাষায় লিখবা, বাংলা ভাষায় লিখবা না, মানে তোমার নিজের মতো করে লিখবা। তুমি পেসেজটা পড়ে কি বুঝছো, এই নিজের ভাষায় বোঝার জন্য আমি তোমাদেরকে বেশ কয়েকটা ট্রিক্সের কথা বলছি। একটা ট্রিক্স হলো, ধরো আমি এখানে লিখেছি কাজী নজরুল ইসলাম ইজ এ গ্রেট পোয়েট, কিন্তু এই সেন্টেন্সটাকে যখন আমি সামারি করতে যাব, কাজী নজরুল ইসলামটাকে আমি শেষে নিয়ে আসছি, শেষের গ্রেট পোয়েটটাকে আমি শুরুতে নিয়ে আসছি। এটা একটা নিজের মতো করে লেখা। গ্রেট পোয়েটটাকে আমি ন্যাশনাল পোয়েট বানিয়ে দিয়েছি, গ্রেট পোয়েটটাকে আমি ফেমাস পোয়েট বানিয়েছি, ওয়েল নোট পোয়েট বানিয়েছি, লিজেন্ডারি পোয়েম বানিয়েছি, সেলিব্রেটেড পোয়েট বানিয়েছি। এটাই হইল নিজের মতো করে লেখা। আরেকটা নিজের মতো করে হলো, ধরো কাজী নজরুল ইসলাম নিয়ে 3টা লাইন বলা আছে। কাজী নজরুল ইসলাম ইজ এ গ্রেট পোয়েট, এটা একটা সেন্টেন্সেস। হি ওয়াজ বর্ন ইন 1899, এটা একটা সেন্টেন্স। হি ওয়াজ বর্ন ইন সুরুলিয়া ভিলেজ, সুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করছে, এটা আরেকটা সেন্টেন্স। এই যে 3টা সেন্টেন্সকে একটা সেন্টেন্স বানানোটাই হলো সামারি। কাজী নজরুল ইসলাম ইজ এ গ্রেট পোয়েট হু ওয়াজ বর্ন ইন 1899 ইন সুরুলিয়া ভিলেজ, এটাই হইল সামারি, এটাই হইল নিজের মতো করে লেখা। এরপরও বলতেছে কাজী নজরুল ইসলাম পুরস্কার পাইছে, নোবেল পুরস্কার তো কাজী নজরুল ইসলাম পায় নাই, পুরস্কারের উদাহরণ দেওয়ার জন্য বলতেছে। কাজী নজরুল ইসলাম এই 21শে পদক পাইছে মনে করো, তারপর হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে, সাহিত্য পুরস্কার পাইছে, বাংলা একাডেমি পুরস্কার পাইছে। তাহলে এই 4টা পুরস্কারের জন্য আমাদের পরীক্ষার প্রশ্নে 4টা লাইন থাকবে, তুমি সেটা এক লাইনে বানাই দিবা, হি রিসিভড মেনি অ্যাওয়ার্ডস। হয়ে গেছে না? তাহলে পেসেজের 4 লাইন রে এক লাইন বানাই দেওয়ার নামই হলো সামারি। বুঝতে পারছো কথা?
এবার আসে সমার্থক শব্দ ব্যবহার করা। ধরো আছে ইম্পর্টেন্ট, তুমি লিখলা ভাইটাল, নেসেসারি, প্রমিনেন্ট, ইমিনেন্ট, সিগনিফিক্যান্ট, ক্রুশাল, কেমন, ইম্পর্টেন্ট, এখান থেকে যে কোনো একটা লিখতে পারবা। তারপর ধরো মনে করো ওরা বলছে যে ডাইট, মারা গেছে, আমরা লিখতে পারি পাস্ট অ্যাওয়ে। আমরা বলতে পারি যে ব্রেথ ইজ লাস্ট, ব্রেথ ইজ লাস্ট। ওকে, এরকম বিভিন্ন চেঞ্জেস আমরা আনতে পারি, বুঝছো? তাহলে এই এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমরা তো পেসেজে যত সিনোনিম অ্যান্টোনিম থাকবে এগুলো জানবো না। তুমি সামারি করার ক্ষেত্রে পেসেজের 4 থেকে 5টা সমার্থক শব্দ চেঞ্জ করলেই হলো। সবগুলো পারবো না, সবগুলোর সমার্থক শব্দ চেঞ্জ করারও দরকার নেই, ঠিক আছে? তাইলে 5 নাম্বার ট্রিক্সটা এবার দেখো। আচ্ছা, 3 নাম্বারে একটা কথা আছে তথ্যভিত্তিক দেওয়া, নাম, বছর, সাল। তথ্যগুলো তো এসএসসির এখানে থাকে আর কি, এসএসসির ওখানে তো তেমন তথ্যভিত্তিক থাকে না। 5 নাম্বার অ্যাসারেটিভ সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স ইউজ করলে ভালো। এক্সাম্পল না দেওয়া, কোটেশন না দেওয়া, প্রশ্ন না করাটা ভালো। 6 নাম্বারে আসো, একটা স্ট্যান্ডার্ড সামারির নিয়ম হলো 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1/3 অফ দ্য প্যাসেজেস। 3 ভাগের 1 ভাগ মানে কি? ধরো কোনো একটা প্যাসেজ আসছে 15 লাইন, কিন্তু তুমি সামারি লিখতে পারবে সেটাতে 5 লাইন। ধরো কোনো প্যাসেজ আসছে 12 লাইন, তুমি সামারি লিখতে পারবে 4 লাইন। প্যাসেজ আসছে 9 লাইন, সামারি লিখবে 3 লাইন। তো 3 ভাগের 1 ভাগ লেখা, তবে 5% কম বেশি হতে পারবে, কারণ স্যার গুনে গুনে কথা কাটতে পারে না, আমরাও পরীক্ষায় গুনে গুনে লিখতে পারি না। তবে একটা অ্যাপ্রক্সিমেট করে, গ্যাস করে, আনুমানিকভাবে লিখবা যে যেন আমার সামারিটা প্যাসেজের 3 ভাগের 1 ভাগ হয়। সিঙ্গেল প্যারায় লেখা, ধরো তুমি প্রথমে 3টা লাইন লিখেছো, আবার গ্যাপ দিয়ে আবার 9 লিখছো, তাহলে এখানে একটা প্যারা, এখানে একটা প্যারা হয়ে গেছে। এরকম 2 প্যারায় কখনো সামারি লেখা যায় না, 1 প্যারায় লিখতে হবে। তুমি চাইলে কানেক্টর ব্যবহার করতে পারো, হাউ এভার, মোর ওভার, অ্যাকচুয়ালি, ইন এডিশন, নাম্বার পাওয়ার জন্য। সবশেষে এই বাক্যটা লিখে দিতে পারবা যে কি, at last we can say the passage is about that, at last we can say the passage is about that, at last we can say the passage is about that। 10 নাম্বার লিখেছি হুবহু কোনো লাইন কপি করা যাবে না, হুবহু কোনো লাইন কপি করা যাবে না, কিন্তু তোমরা কি করো, প্রথমে পেসেজ থেকে 2 লাইন, মাঝখানের পেসেজ থেকে 2 লাইন, নিচ থেকে 2 লাইন লিখে তোমরা একটা 6 লাইনের সামারি বানাই দাও, পরীক্ষায় আন্ডা পাও, কেমন? তাইলে সামারিতে হুবহু কোনো লাইন কপি করা যাবে না, পরেরটা আগে আনবা, আগেরটা পরে আনবা, সমার্থক শব্দ চেঞ্জ করবা, 3 লাইন রে 1 লাইন বানাইবা, কিন্তু হুবহু কোনো লাইন কপি করতে যাবা না। এবার আসো সামারি নিয়ে। আমি তো তোমাদের প্রতি ক্লাসে একটা কোটি টাকার সূত্র দিই। আজকের কোটি টাকার সূত্র হলো সামারি মানে মনে রাখবা যে অল্প কথায় নিজের বাসায়, অল্প কথায় নিজের বাসায়, অল্প কথায় নিজের বাসায়। তাহলে এই যে সামারির যত ট্রিক্স আছে এগুলো জানার পরে তুমি অবশ্যই পরীক্ষায় সামারি নিয়ে ভালো করতে পারবা। এরপর আমাদের যে পেড বেসগুলো আছে সেখানে আমরা এসএসসি, এইচএসসি পরীক্ষায় যে সামারিগুলো তোমাদের বোর্ড পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আমি একটা একটা ধরে ধরে বোঝাই ওয়ার্ড মিনিং সহ, গ্রামার সব কিছু, অনুবাদ সহ একেবারে নিজের মতো করে পড়াই দিই। তোমরা সবাই সেখানে ভালো করতে পারবা, যে কেউ চাইলে আমাদের কোর্সে ভর্তি হইতে পারো। তাহলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে জানাবা। পরবর্তী তোমরা কি ক্লাস চাও? এই তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, আলিম পরীক্ষার্থী আছো, তোমাদের আরেকটা জিনিস আসে, সেটা হলো ফ্লো চার্ট। আমরা পরের ক্লাসে দেখব কীভাবে আমরা ফ্লো চার্টে আমরা কীভাবে একেবারে ফুল অ্যান্সার করতে পারি। এসএসসি পরীক্ষার্থীদের ফ্লো চার্ট কীভাবে লিখবে, কীভাবে তোমরা ফুল মার্কস পাবে ফ্লো চার্টে, সেই ট্রিক্সটা আজকে আমরা দেখাচ্ছি। চলো দেখো কীভাবে আমরা ফ্লো চার্ট লিখলে একটা ভালো নাম্বার পাইতে পারি। আজকের ক্লাসে ফ্লো চার্ট লেখার রুলস, ট্রিক্স, মেথডস একই সাথে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস একসাথে সব কভারেজ হয়ে যাবে। দেখো প্রথমে লিখেছি ফ্লো চার্টের সুবিধা হলো প্রশ্ন ওরা তো আমাদের জন্য একটা বলে দেয়, বলে না 1 is done for you অথবা 1 has been done for you। ওরা প্রশ্নে ব্র্যাকেটে লিখে দেয় যে 1 is done for you, অর্থাৎ তোমার জন্য একটা করে দিছি, সে অনুযায়ী আর 5টা করবা, মোট 6টা বসাবো। ফ্লো চার্টের প্রতিটি উত্তর পেসেজে থাকে, আমরা শুধু দেখে দেখে উত্তর করব। সুবিধা হইলেও একটা করে দেওয়া থাকে, বাকিগুলো আমরা করব কিছু। এবারে দেখো, এটা তো বেসিক কথা। 4টা নিয়ম আমি লিখেছি।
ফ্লো চার্টের ক্ষেত্রে কখনো পুরো সেন্টেন্স লিখতে হয় না, মেইন কি পয়েন্টে লিখলে হয়। কখনো বড় হাতের নাম্বার দিতে হয় না, বড় হাতের অক্ষর দিতে হয় না, প্রপার নাউন ছাড়া, ব্যক্তির নাম ছাড়া, শেষে ফুল স্টপ দিতে হয় না, কিন্তু তোমাকে বক্স আঁকতে হবে। মনে রাখবা যে নো বক্স নো মার্কস, নো বক্স নো মার্কস। বক্স না আঁকলে মার্কস পাইতা না, বক্স না আঁকলে কি পাইবা না, মার্কস পাবা না। এবার আসে কিছু ম্যাথডস। অনেক সময় ওরা ইনফিনিটিভ দিয়ে দেয় 2 + var 1 দিয়ে, অথবা 2 + var 1 দিয়ে পরে আরেকটা ওয়ার্ডস দেয়। অনেক সময় বারবের সাথে আইএনজি দিয়ে দেয়, প্রেপোজিশনের পর আইএনজি, বাই ফর আইএনজি দিয়ে, অথবা ভার্ব 1 দিয়ে, ভার্ব 2 দিয়ে, ভার্ব 3 দিয়ে, এসপিএস দিয়ে। কিন্তু মাঝে মাঝে ওরা ভার্বের কোনো ফর্ম ইউজ করে না, কোনো একটা ওয়ার্ডস অথবা ফ্রেজেস দিয়ে দেয়। তাইলে এই যে বেশিরভাগ নিয়ম আসে যেগুলো 2 + var 1 অথবা আইএনজি, অথবা প্রেপোজিশনের পর আইএনজি, অথবা ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, অথবা এগুলো কিছু না দিলে কোনো সিঙ্গেল ওয়ার্ড অথবা ফ্রেজ ওরা দেয়। আমরা এখানে কি লিখেছি দেখো, প্রথম শব্দটা ভার্বের যে ফর্মে থাকবে বাকি সব একই ফর্মে করতে হবে। মনে রেখো, প্রথমটা যদি ভার্ব 1 দিয়ে শুরু করে পরের পাঁচটা আমাদের ভার্ব 1 দিয়ে করতে হবে। প্রথমটা যদি ভার্ব 2 দিয়ে দেয় পরের সবগুলো ভার্ব 2, প্রথমটা যদি আইএনজি দিয়ে দেয় পরের সব আইএনজি। যদি দেখো ওরা কোনো ফর্ম ব্যবহার করেনি তখন তোমার ইচ্ছে মতো করে দিতে পারবা। দেখো তোমরা একেবারে ক্লাস 1-এর বাচ্চা কাচ্চাদের মতো পড়াইতেছি, ক্লাস 1-এর বাচ্চা কাচ্চাদের যেভাবে পড়াই তোমাদের সেভাবে পড়াইতেছি। তো এখন তোমাদের ট্রিক্স, রুলস, মেথড সব কিছু দেখাইছি। এখন একেবারে তোমাদের এইচএসসির পুট প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করে দিব। এখানে আমরা 2-4টা আজকে প্র্যাকটিস করব। তো আমাদের পেড বেস যেগুলো আছে সেখানে আমরা এই তোমাদের এইচএসসি পরীক্ষায়, এইচএসসি 25, 26, 27 সালে একেবারে যারা আছো সবার বোর্ড পরীক্ষায় কীভাবে তোমরা ফ্লো চার্ট পড়লে কমন পাবা, সম্ভাব্য সকল প্যাসেজের ফ্লো চার্ট আমরা তোমাকে খুব সহজে এই যে ট্রিক্স দিয়ে প্র্যাকটিস করে দেখাবো। আমাদের পেড বেসগুলোতে আমরা সেভাবে পড়াই। দেখো এখানে একটা কথা বলছে যে উপরে একটা প্যাসেজ দেয়া থাকবে, রিড দ্য অ্যাবভ টেক্সট অ্যান্ড ফ্লো চার্ট হাইলাইটিং। এখানে হাইলাইট লেখা থাকে অথবা শোয়িং লেখা থাকে অথবা ডিসক্রাইবিং লেখা থাকে। শোয়িং, ডিসক্রাইবিং, হাইলাইটিং এর পরে হচ্ছে আমার মূল কথাটা। হাইলাইটিং, শোয়িং, ডিসক্রাইবের আগেরগুলো তোমাকে পড়তে হবে না। হাইলাইট অর্থাৎ তুমি দেখাও যে বার্থ, জন্ম, এডুকেশন, শিক্ষা অফ নিশাত মজুমদারের জন্ম এবং শিক্ষা তুমি হাইলাইট করো, অথবা শোয়িং অথবা ডেসক্রাইবিং। অর্থাৎ বলছি শোয়িং, ডেসক্রাইবিং, হাইলাইটিং এর পরেরটা তোমার উত্তর। ওরা একটা দিয়ে দিছে 5 জানুয়ারি 1981 সাল। তাহলে ওরা কোনো নিয়ম মেনটেন করে নাই। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, আইএনজি, প্রেপোজিশনের পর আইএনজি, অর্থাৎ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ দিয়ে দিয়েছে। আমরা নিশাত মজুমদারের জীবনী নিয়ে, জন্ম নিয়ে, এডুকেশন, শিক্ষা নিয়ে বলবো। তাহলে নিশাত মজুমদার 5 জানুয়ারি 1981 সালে জন্মগ্রহণ করছে। তোমরা 5টা বক্স আঁকবা। এগুলো এভাবে আঁকতে পারবা। ধরো এখানে একটা, 2টা, এভাবে নিচে নিচে করেও আঁকতে পারবা। আচ্ছা, তোমরা একটু সুন্দর করে আঁকবা আর কি, আমার মতো বাঁকা তেরা করে আঁকিও না। বর্নেটস থিওরি, রামগঞ্জ উপজেলা অ্যান্ড লক্ষ্মীপুর। ফ্লো চার্টের মজা কি, এখানে আমি একটা অক্ষর নিচ থেকে লিখি না, সব তো পেসেজে দেয়া থাকবে। তোমার পেসেজ থেকে দেখে দেখে লিখবা। যে আরও মজা কি, তোর নিশাত মজুমদারের ধর্ম এবং শিক্ষা নিয়ে বইয়ে কমপক্ষে 10-15টা পেসেজে 10-15টা তথ্য থাকবে। তোমাকে লিখতে হবে 5টা, ওরা একটা বলে দিবে, সেটা শুধু মোট 6টা। 5 জানুয়ারি 81 সালে জন্মগ্রহণ করছে, বর্নেটস থিওরি, রামগঞ্জ উপজেলা ইন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট। পেসেজ থেকে লিখছি, কমপ্লিট হার স্কুলিং ফ্রম বটমনি গার্লস হাই স্কুল, শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে এইচএসসি পাস করছে, ব্যাচেলার ডিগ্রি পাস করছে অ্যাকাউন্টিং নিয়ে, ঢাকা ইউনিভার্সিটি জাপানের উপর কি করছে, জাপানিজ স্টাডিজের উপর মাস্টার্স করতেছে। তাহলে তার এডুকেশন, শিক্ষা, তার জন্ম, 2টা প্রশ্ন করছে, একটা হলো তার জন্ম আর একটা হচ্ছে তার শিক্ষা জীবন। তাহলে এটা নিয়ে 6টা বক্স থেকে 6টা তথ্য দিয়ে দিছি। পুরো সেন্টেন্সটা দিতে হবে না, শুধু মেইন পয়েন্টে দিছি। দেখো এখানে আমরা কোনো সাবজেক্ট বা ইউজ করি নাই, ঠিক আছে। আরেকটা কি বলছে দেখো, রিড দ্য অ্যাবভ টেক্সট, উপরের পেসেজটা পড়েন, ফ্লো চার্ট দেখাও যে ওয়াই কেন বলছে, হাইলাইট, ডিসক্রাইব, শোয়িং এর পর উত্তর দিবা। ওয়াই নিড টু এস্টাবলিশ রিলেশনশিপ, কেন আমাদের মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে,
এই পেসেসটা তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পেসেস সামারি ফ্লো চার্ট কোনো না কোনো বোর্ডে অবশ্যই 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 আসবে। ফর কম্পানিয়নশিপ ওয়ান ইজ ডান ফর ইউ অথবা ওয়ান ইজ ডান ফর ইউ লেখা থাকবে। কম্পানিয়নশিপ সঙ্গীর জন্য, টু কিপ ক্লোজ ইচ আদার এক অপরের সাথে সম্পর্ক থাকার জন্য, রিমুভ পেইন অ্যান্ড লোনলিনেস একাকিত্ব এবং ব্যথা দূর করার জন্য, টু শেয়ার আওয়ার জয় অ্যান্ড সরো আনন্দ কষ্ট ভাগাভাগি করার জন্য, ফর আওয়ার ইমোশনাল হেলথ মানসিক সুস্থতার জন্য, টু গেট সাপোর্ট। এখানে ওরা প্রেপোজিশনের পর একটা নাম দিছে, তা আমি টু প্লাস বার ওয়ান টু প্লাস বার ওয়ান টু প্লাস বার ওয়ান প্রেপোজিশনের পর টু প্লাস বার ওয়ান প্রেপোজিশন দিয়ে করছি। কেমন? তাহলে এখানে আমি আমার ইচ্ছে মতো করতে পারবো, প্রেপোজিশনের পর কোনো কিছু একটা দিয়ে বানাইবা অথবা টু প্লাস বার ওয়ান দিয়ে করতে পারবা, ঠিক আছে? এবং মজার বিষয় বলছি, এগুলো সব পেসেজে আছে, আমরা শুধু দেখে দেখে লিখবো, শুধু দেখে দেখে লিখবো। আরেকটা প্রশ্ন করছি কি দেখো, জেরি, জেরিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মাদার ইন ম্যানবাইল, জেরি। হেভিং হ্যাজ নো মাদার, কি বলছে? হাইলাইট দেখাও যে ওয়াই দ্য মাদার রোজ ইন দ্য ন্যারেটর ফর জেরি। আচ্ছা, জেরি নিয়ে কি কি বলছে? প্রথমে আইনজি নিয়ে দিছে, প্রথমটা যেহেতু আইনজি দিছে, পরে সবগুলো আমরা আইনজি দিছি। বিং, এমিসার ওয়াসওয়ারের আইনজি বিং, সেন্ডের আইনজি সেন্ডিং, বিকামের আইনজি বিকামিং, ডুয়ের আইনজি ডুইং, হ্যাভের আইনজি হ্যাভিং। তাহলে প্রথমটা যা, পরে সবগুলো তা, ঠিক আছে? এরপর এখানে যা যা লিখছি, এখানে যা যা লিখছি প্রত্যেকটা জিনিস আমরা পেসেজে পড়ে 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 লিখছি, সব পেসেজ থেকে লিখছি, নিচ থেকে একটাও লিখি নাই। এরপর কি আছে দেখো, এডুলেসেন্স, সব ইম্পর্টেন্ট পেসেজ, সব ইম্পর্টেন্ট পেসেজ। হাইলাইট দেখাও যে সিচুয়েশন, পরিস্থিতি, এডুলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, বাংলাদেশের মেয়েদের অবস্থা কেমন? গেটিং ম্যারিড আর্লি, তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। প্রথমটা আইনজি, ড্রপিং আউট অফ স্কুল, স্কুল থেকে জয়রা পড়ে, লজিং মোবিলিটি, গতিশীলতা হারাই ফেলে, ডুইং ফুল টাইম ইন হাসল ওয়ার্কস, শ্বশুর বাড়িতে সারাদিন কাজ করা লাগে। বিকামের আইনজি বিকামিং, বিকামিং ভালনারেবল টু অল সর্টস অফ অ্যাবিউজ, সকল ধরনের ঝুঁকির শিকার হয়। ফেসিং ডোরি রিলেটেড ভায়োলেন্স, যৌতুক সম্পর্কিত সহিংসতার শিকার হয়। সবগুলো আইনজি দিয়ে দিছি, কারণ প্রথমটা আইনজি দিয়ে দিছে। এবং প্রত্যেকটা তো পেসেজে আছে, আমরা এডুলেসেন্ট পেসেজটা এত সেরা করে পড়বো, আমাদের পেড বেসগুলোতে এত সেরা করে পড়াই আমরা। পেসেজ, এমসিকিউ, কোয়েশ্চেন, সামারি, ফ্লো চার্ট প্রত্যেকটা যেন সেরা করে তোমরা অ্যান্সার করতে পারো। তাহলে আজকের এক ক্লাসে আমি তোমাদেরকে ফ্লো চার্ট কীভাবে লিখবো সেটা দেখাই দিয়েছি। এরপর সামারি, কোয়েশ্চেন, ফ্লো চার্ট এক ক্লাসে সব শেষ। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা, তোমাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দিবা। এবং তোমরা যারা এসএসসির ইংরেজিতে বস হতে চাও, তোমরা অবশ্যই আমাদের পেড বেছে ভর্তি হয়ে যাবা। ধন্যবাদ সবাইকে। ইংলিশ লাভার্সের পক্ষ থেকে সালামু আলাইকুম।